আগামী নির্বাচন বাংলাদেশের সুশাসন জোরদারের গুরুত্বপূর্ণ সুযোগ। প্রধান উপদেষ্টাকে চিঠি লিখে জানালেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় শোক প্রস্তাব। ভারত বাংলাদেশ সীমান্তে অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ দ্রুত শেষ করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের নির্দেশ। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে কয়েকদিন ব্যাপী সামরিক মহড়ার আয়োজন করছে আমেরিকা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড। এতে বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আগামী নির্বাচনের প্রাক্কালে মৌলিক অধিকার সুরক্ষা নিয়ে উদ্বেগ ও সুপারিশ তুলে ধরেছেন। গত সোমবার চিঠিটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী নির্বাচনের বিষয়ে ক্যালামার্ড লিখেছেন, আগামী নির্বাচনকালীন সময়টি একদিকে যেমন বড় দায়িত্বের, তেমনি জন আস্থা পুনরুদ্ধার, সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের পূর্ণ সম্মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় আনুষ্ঠানিক শোক প্রস্তাব আনা হয়েছে। বুধবার রাজ্যসভার বাজেট অধিবেশনে নির্ধারিত কর্মসূচিতে এ শোক প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। রাজ্যসভার আজকের অধিবেশনের কার্যতালিকা অনুযায়ী মোট ৩ জন প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অপর দুই নেতা হলেন ভারতের তামিলনাড়ুর বর্ষিয়ান রাজনীতিক এবং সাবেক সংসদ সদস্য এল গণেশন এবং ভারতের সাবেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য সুরেশ কালমাদি। জাতীয় নিরাপত্তার স্বার্থে ভারত বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ দ্রুত শেষ করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের বেঞ্চ এই আদেশ দেন। আদেশে আদালত বলে দিয়েছেন, আগামী 31 মার্চের মধ্যে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার সিকিউরিটি ফোর্সকে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দিতে হবে। বাংলাদেশ ভারত সীমান্তের একটি বড় অংশ অরক্ষিত রয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার আদালতে অভিযোগ করেছিল, কাঁটাতার বেড়া নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়ার পরও পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছাকৃতভাবেই জমি হস্তান্তরে দেরি করেছে। ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও এনসিপি দলীয় প্রধান অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার সকালে পুনের বারামাতিতে তার ব্যক্তিগত বিমানটি অবতরণ করার সময় অজিত পাওয়ার সহ মোট 5 জন আরোহী সবাই মারা যান। সেখানকার পৌরসভা নির্বাচনের জনসভায় যোগ দিতে অজিত মুম্বাই থেকে বারামাতি যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, লিয়ারজেট 45 নামে বিমানটি ভিএসআর নামক একটি কোম্পানি পরিচালিত করত। একই মডেলের আরেকটি বিমান 2023 সালের সেপ্টেম্বরে মুম্বাইয়ে দুর্ঘটনায় পড়েছিল। অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার বিরুদ্ধে মিয়ানমারে বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার ইয়াঙ্গুনে এ বিক্ষোভে কয়েকশো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ঢোলের তালে তালে নেচে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের অভিযোগ অস্বীকার করে। এ সময় উগ্র জাতীয়তাবাদী কর্মী উইন কোকো বার্তা সংস্থা এএফপিকে জানান, মিয়ানমারে গণহত্যা বলে কিছু নেই। উল্লেখ্য, মিয়ানমার সরকার দাবি করছে রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বংশধর। 2017 সালের অভিযান চালানো হয়েছিল জঙ্গিদের বিদ্রোহ দমনে। আইসিজিতে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলার শুনানি শুরু হয় গত 12 জানুয়ারি। আগামীকাল 29 জানুয়ারি এই শুনানি শেষ হওয়ার কথা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক মহড়া করবে আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিমান শাখা এয়ার ফোর্সেস সেন্ট্রাল মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা কয়েকদিন ব্যাপী প্রস্তুতি মহড়া করবে। এর লক্ষ্য দ্রুত যুদ্ধ বিমান মোতায়েন, দীর্ঘ সময় যুদ্ধ ক্ষমতা বজায় রাখার সক্ষমতা প্রদর্শন করা। তবে মহড়ার তারিখ জানানো হয়নি। অন্যদিকে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে, ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযানে হাজারো মানুষের মৃত্যুর প্রেক্ষাপটে প্রয়োজনে সামরিক হামলার পথও খোলা রেখেছে আমেরিকা। ইতিমধ্যেই বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে নেতৃত্বে রেখে ওই অঞ্চলে নৌবহর মোতায়েন করা হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু প্রযুক্তি প্রকল্প সম্পূর্ণতা পেয়েছে। পরমাণু অস্ত্র উত্তর কোরিয়ার মানুষের অধিকার। এ বিষয়ে কোনো আপোষে যেতে রাজি নন তিনি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শিগগিরই ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে কিম জং উন পরমাণু কর্মসূচির পরবর্তী ধাপের পরিকল্পনা প্রকাশ করবেন। আগামী 2 সপ্তাহের মধ্যে এই সম্মেলন হতে পারে। সম্মেলন উপলক্ষে ইতিমধ্যেই সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। মঙ্গলবার কিম নিজে উপস্থিত থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার
তদারকি করেন। এ সময় 4টি ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যে আঘাত হানে। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে গত 4 বছরে দুই দেশের সামরিক ক্ষয়ক্ষতির পরিমাণ 18 লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের আর কোনো একক যুদ্ধে কোনো বৃহৎ শক্তি সেনাবাহিনী এত পরিমাণ প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়নি। ইউক্রেনীয় বাহিনীর চেয়ে রাশিয়ার সামরিক বাহিনীর ক্ষতি হয়েছে বেশি। মোট 18 লাখ হতাহত ও নিখোঁজ সেনার মধ্যে প্রায় 12 লাখই রাশিয়ার সেনা। এর মধ্যে রাশিয়ার 3,25,000-এর বেশি সেনা যুদ্ধক্ষেত্রেই মারা গেছেন। নরওয়ে ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস IHR দাবি করেছে, ইরানে সরকার বিরোধী বিক্ষোভে প্রকৃত নিহতের সংখ্যা 25,000 ছাড়িয়ে যেতে পারে। তবে মার্কিন ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, বিক্ষোভে প্রায় 6,000 মানুষ মারা গেছেন। এর মধ্যে 5,633 জনই বিক্ষোভকারী। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ গত সপ্তাহে জানিয়েছে, সহিংসতায় 3,100 জনেরও বেশি মানুষ মারা গেছেন। এর মধ্যে বড় অংশ নিরাপত্তা কর্মী কিংবা দাঙ্গাবাজদের আক্রমণের শিকারে পথচারী। এদিকে মানবাধিকার সংস্থাগুলো আশা করছে, ইরানে ইন্টারনেট ব্যবস্থা স্বাভাবিক হলে আরও ভয়ঙ্কর চিত্র প্রকাশ হবে। যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসের রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার সময় হামলার শিকার হয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর। মঙ্গলবার রাতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সমালোচনা করার সময় এ হামলা হয়। অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎই ওমরের উপর এক ধরনের স্বচ্ছ তরল পদার্থ স্প্রে করে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা হামলাকারীকে গ্রেফতার করেন। হামলার পর ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেরি ভেন্সের সাম্প্রতিক উস্কানিমূলক সমালোচনার পর ওমরের উপর এই হামলা দুর্ভাগ্যজনক। আমেরিকার মধ্য ও পূর্বাঞ্চলের 14টি অঙ্গরাজ্যে তুষারঝড়ে 38 জন মারা গেছেন। ঠান্ডা তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, নিউ ইয়র্ক সিটিতেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন। সেখানে 8 বছরের মধ্যে দেশের সবচেয়ে কম তাপমাত্রা হয়েছে। অন্যদিকে টেক্সাসের বোনহ্যামে বরফে জমা একটি পুকুরে পড়ে 3 কিশোর মারা গেছে। কানসাস, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও মিশিগানও এমন মৃত্যুর খবর পাওয়া গেছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরেকটি তুষার ঝড় আঘাত হানতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। সম্প্রতি ভূমধ্য সাগর পাড়ি দিতে গিয়ে শত শত অবৈধ অভিবাসীর মৃত্যু বা নিখোঁজ হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। একাধিক প্রাণঘাতী নৌকাডুবিতে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। গত 10 দিনে একাধিক নৌকা ডুবেছে বলে আশঙ্কা করছে সংস্থাটি। এসব ঘটনায় ভূমধ্য সাগরে কয়েকশো অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন কিংবা মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে অভিবাসী পাচারকারী দালালদের অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে IOM। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।